নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত। তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। মোদির গড়েই উদ্ধার কোটি কোটি ভেজাল ভ্যাকসিন, উদ্ধার বহু করোনা কিট। বেহাল স্বাস্থ্যের পর ফের মুখ পুড়ল বিজেপির। 4 বছর পর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, সর্বসম্মতভাবে চেয়ারপারসন নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মমতা। নির্বাচনে আসা প্রতিনিধিদের ধন্যবাদ মমতার। তৃণমূল একটাই গ্রুপ, তৃণমূল একটাই দল। দলের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লিতে। সর্বসম্মতভাবে তৃণমূলের চেয়ারপারসন নির্বাচিত হয়ে ফের বার্তা মমতার। পিকে অভিষেক, সবার ফোন ট্যাপ করা হচ্ছে। পেগাসাস নিয়ে বিচার চায়, ফের পেগাসাস তোপ মমতার। বিজেপির হয়ে ভোট করে দেয় কংগ্রেস। মেঘালয়, চণ্ডীগড়ে ভোট করে দেওয়ার অভিযোগ মমতার। কংগ্রেস অহংকার নিয়ে বসে থাকলে একলা চলনটা। ফের রাজ্যপালকে নিশানা মমতার। নাম না করে ঘোড়ার পাল বলে কটাক্ষ। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি অফিসারদের তলব করা যায় না, রাজ্যপালকে মনে করালেন মমতা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি, সরানো হচ্ছে স্পেশাল কেয়ার ইউনিটে। ইনডোরের অনুষ্ঠান থেকে বললেন মমতা। সাতাশে ফেব্রুয়ারি 108টি পুরসভার ভোট। বৃহস্পতিতে বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। সর্বদল বৈঠকে কমিশনের সিদ্ধান্ত। গ্রেফতারি আটকাতে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত। ভোট পরবর্তী হিংসা তদন্তে সব রকম সাহায্যে রাজি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। অসুস্থ অনুব্রত মণ্ডল। শ্বাসকষ্টের সমস্যা। বীরভূম জেলা সভাপতির এসএসকেএমে মেডিকেল টিম করে চিকিৎসার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ। ভারতকে আত্মনির্ভর করার এটাই সময়। গোটা বিশ্ব ভারতকে সম্মানের চোখে দেখে। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। এই বাজেট অর্থনীতিকে আরো গতি দেবে। বাজেটের ফোকাস সর্বস্তরের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। ব্যবধান বাড়ছে দুই ভারতের। ধ্বংস করছেন মেক ইন ইন্ডিয়াকে। সংসদে মোদীকে নিশানায় বিস্ফোরক রাহুল। ওমিক্রনের নয়া রূপ, স্টেলথ ওমিক্রনের দাপট। 57টি দেশে মিলল হদিশ। নয়া ভ্যারিয়েন্ট আরো সংক্রামক হতে পারে, সতর্কবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাজারে আসছে করোনার টিকা জাইকোভ ডি। নিডল ফ্রি টিকা তৈরি করছে জাইডাস ক্যাডিলা। দেশীয় পদ্ধতিতে তৈরি করোনার টিকা। আমরা আপনার কথা অনুষ্ঠানে এর আগেও দেখিয়েছিলাম, গত 2 বছরে করোনা কালে দেশের অর্থনীতি বিরাট ধাক্কা খাওয়ায় গরিব মানুষ গরিবতর হয়েছে। কাজ হারিয়েছে কোটি কোটি মানুষ। উৎপাদন সহ পরিষেবা ক্ষেত্রে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য। নাগরিকদের হাতে অর্থের যোগান হু হু করে কমছে। কিন্তু এই একই সময়ে দেশে ধনকুবেরদের সংখ্যা বেড়েছে। অর্থাৎ কোভিড কালে দেশের আম আদমি আর্থিকভাবে যতই বেকায়দায় পড়ুক না কেন, ততই সম্পদের পাহাড় তৈরি হয়েছে। আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা অক্সফ্যাম তার রিপোর্ট অনুসারে ভারতের 84% নাগরিকের আয় নিম্নমুখী হলেও আর্থিক সম্পদের কেন্দ্রীভবন ঘটেছে বাকি 16%-এর মধ্যে। কোভিড পূর্ব যুগে ধনকুবেরদের সংখ্যা ছিল 102। আর এই 2 বছরে দেশের সাধারণ মানুষের জীবনযাপন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন ধনকুবেরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 142। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট প্রস্তাব সংসদে পেশ করেছেন তা আদতে ওই 16%-এরই। সেখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সংখ্যাগরিষ্ঠ জনগণ ব্রাত্য। করোনাকালে মানুষের হাতে অর্থের যোগান বাড়ানোর পক্ষে অভিমত ব্যক্ত করেছিলেন বিশ্বের তাবড় অর্থনীতিবিদ। কিন্তু নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী নির্মলা তার ধার পাশ দিয়েও হাঁটেননি। উল্টে ব্যক্তিগত আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত রেখেছেন তিনি। আবার সমাজের প্রান্তিক যে জনগোষ্ঠী 100 দিনের কাজের প্রকল্প নির্ভর, তাদের জন্য বাজেট বরাদ্দ কমে গিয়েছে প্রায় 25%। গতবারের বাজেটে 100 দিনের কাজ বা নারেগা এই খাতে বরাদ্দ ছিল 98,000 কোটি টাকা, কিন্তু এবারে তা কমে দাঁড়িয়েছে 73,000 কোটি টাকা। নেই কোনো বাড়তি কর্মসংস্থানের দিশা।
বাজারের অগ্নিমূল্য নিয়েও কোনো শব্দ ব্যয় করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সম্পর্কে মোদীর অর্থমন্ত্রী নির্মলার যে ধারণা তিনি নিজেই ব্যক্ত করেছেন, তাতেই স্পষ্ট হয়েছে তার বাজেট তৈরি হয়েছে কর্পোরেট মহলের মুখ চেয়েই। কর্পোরেট স্বার্থ রক্ষার বাজেট। যখন দেশের সম্পদ কেন্দ্রীভবনের ফলে সমাজে আর্থিক বৈষম্য আকাশ ছোঁয়া হয়েছে, তখন নির্মলা তাঁর বাজেট প্রস্তাবে কর্পোরেট কর 18% থেকে কমিয়ে 15% করে তুলেছেন। বলা হচ্ছে কর সাশ্রয় করতে পারলে বড় পুঁজিপতি বিনিয়োগে উৎসাহিত হবে, কিন্তু লগ্নির সাপেক্ষে কর ছাড় দেওয়া হয়নি কর্পোরেট ক্ষেত্রকে। একেবারে নিঃশর্ত কর ছাড়। ওই যে কথা বলছিলাম, নির্মলারা উচ্চকোটির সদেড়েক ধনকুবেরকে চেনেন, তাদের কথাই তারা ভাবেন। বাকি বৃহত্তর ভারতবাসী তাঁর হিসেবে নেই। গতকাল বাজেট পেশের পর সরকারি সাংবাদিক সম্মেলনে মধ্যবিত্ত বঞ্চনা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন। দৃশ্যতই বিড়ম্বিত হয়েছিলেন নির্মলা সীতারামন। তিনি কি বলেছিলেন আপনাদের শোনাবো, এবং ঠিক সেই সময় এই উত্তর দেওয়ার সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজও লক্ষণীয় ছিল। দেখাবো, শোনাবো, তবে সময় এখন একটা ছোট্ট বিরতির। গতকাল বাজেট পেশ করার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন, এবং সেখানে একজন সাংবাদিক তাকে যখন প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার যে শরীরী ভাষা হয়েছিল মধ্যবিত্ত সম্পর্কে তিনি যে ব্যাখ্যা করলেন, একটু শোনাবো আপনাদের, শুনুন। पिछले 2 साल में पूरी दुनिया में उथल पुथल हुई है, कई जगह पर रोजगार की कमी हुई, भारत में भी उसका असर पड़ा है। तो जो मिडिल क्लास है वो एक राहत की उम्मीद कर रही थी कि कुछ राहत मिले इनकम टैक्स स्लैब्स के अंदर। हालांकि आपने कहा कि देखिए पिछले 2 साल से टैक्स नहीं बढ़ाया गया, तो क्या इसी को राहत माना जाए कि टैक्स नहीं बढ़ा है? नहीं, मैं सिनिकली जवाब नहीं दूंगी उसको। सिनिकली अगर देना है तो मैं बोलूंगी हाँ टैक्स बढ़ा नहीं है इसीलिए राहत है। नहीं, आई एम नॉट सेइंग दैट। देयर आर टाइम्स व्हेन यू कैन गिव, देयर आर टाइम्स व्हेन इट विल हैव टू वेट अ बिट लॉन्गर। सो आई एम सॉरी इट डिडंट हैपन, बट बहुत सारे जो मिडिल क्लास का हुआ वो भी मिडिल क्लास के खाते पे डालिए ना। मिडिल क्लास अक्रॉस द बोर्ड, मैं बजट में जो उपयोग की लाइन वो आपको पढ़ना चाहती हूं। इट्स नॉट वन पर्टिकुलर सेगमेंट। किसान में मिडिल क्लास नहीं है, एमएसएमई में मिडिल क्लास नहीं है, अफोर्डेबल होम्स में मिडिल क्लास नहीं है। उन सब का राहत दिलाया नहीं है। हम मिडिल क्लास मतलब क्या बोलते हैं? अफोर्डेबल होम्स जो देते हैं मिडिल क्लास को देते हैं। सीनियर सिटीजन्स में मिडिल क्लास नहीं है। आज स्टॉक मार्केट में रिटेल इन्वेस्टर के नाम पे जो जाते हैं, क्योंकि फिक्स्ड डिपॉजिट में रिटर्न्स इतना अच्छा नहीं है इसीलिए स्टॉक मार्केट में जा रहे हैं, वो मिडिल क्लास नहीं है। আপনারা শুনলেন নির্মলা সীতারামন তিনি মধ্যবিত্ত সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা যদি মেনে নিতে হয় তাহলে বোধহয় অর্থনীতির পাঠ আবার নতুন করে আমাদের পড়া উচিত। সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরবো আজকের আলোচনায়, সঙ্গে থাকবেন। আসলে সংকট আড়াল করতে গিয়ে যেন এক রূপকথার রাজ্যে নিয়ে গেলেন নির্মলা সীতারামন। দেশের গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে তারা বদ্ধপরিকর। সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই যোজনাকে তাঁরই অর্থমন্ত্রী মধ্যবিত্তের প্রকল্প বলে দাবি করলেন। আবার শেয়ার বাজারে লগ্নি, যেখানে উচ্চবিত্তরাই সংখ্যাগরিষ্ঠ, তাকেও সেই মধ্যবিত্তের বন্ধনীতে ফেলে দিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করলেন মোদীর অর্থমন্ত্রী। অর্থাৎ আবাস যোজনা থেকে এমএসএমই বা ক্ষুদ্র শিল্পোদ্যোগী বা শেয়ার বাজারের মুষ্টিমেয় লগ্নিকারী সবাই একই পংক্তিতে। অন্তত নির্মলা তেমনটাই বোঝাতে চেয়েছেন। এক কথায় নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা সংখ্যাগুরু নাগরিক, তাদের জন্য কোনো সুরাহা নেই এই বাজেটে। এবং এই নিয়েই আজকে আমরা আলোচনা করব, শুনবো আপনাদের মতামত। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত বাবু, আপনি আজকের আমাদের প্রথম কলার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার। নমস্কার। বাজেটের তো অনেকগুলো দিক আছে, সব বলা সম্ভব নয়। আমি দুটো দিক বলছি এবং তার সাথে সমস্ত দর্শককে বলবো একটু চিন্তা ভাবনা করতে।
প্রথম দিক যেটা সেটা হচ্ছে শেয়ার মার্কেটে এবং রিয়েল এস্টেট ব্যবসায় ক্যাপিটাল লং টার্ম ক্যাপিটাল গেইন এর যে ট্যাক্স মানে সারচার্জ আগে ম্যাক্সিমাম 37% ছিল, মানে 15% থেকে 37%, সেইটাকে কমিয়ে একদম 15% করে দেওয়া হলো, তার বেশি দিতে হবে না। এইটা কিন্তু অ্যাকচুয়ালি যারা সুপার রিচ মানে বছরে 5 কোটি টাকার উপর লং টার্ম ক্যাপিটাল গেইনে প্রফিট করেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, তাদের ওই 22% আর সারচার্জ এক্সট্রা দিতে হবে না। ভাবুন কি ধরনের কোন লেভেলকে সাপোর্ট করা বাজেটের মাধ্যমে। আর একটা দিক সবাই খুব লাফাচ্ছে যে 7 লক্ষ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারে খরচা হবে। ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তা, এয়ারপোর্ট, আর ওদিকে হচ্ছে আমাদের বন্দর, এতে খরচা হবে। কিন্তু কয়েক বছর আগেই আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলো হয় সেখানে একটা জিনিস পাস হয়ে গেছে যে ন্যাশনাল হাইওয়েতে সমস্ত কংক্রিটের রাস্তা করা হবে। এবং আমি এটা পরিষ্কার মনে নিতে পারছি না এই কারণেই, যেহেতু নীতিন গডকরির ছেলের সিমেন্টের ফ্যাক্টরি, সিমেন্টের ব্যবসা, আর এদিকে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইনফ্রাস্ট্রাকচারে খরচ হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। এইটাকে মানে আমি খুব ভালো মনে নিতে পারছি না। আমি সবাইকে এটা নিয়ে চিন্তা করতে বলবো। ধন্যবাদ। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য, এবং যে পয়েন্টটা যে বিষয়টা আপনি উত্থাপন করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় আজকে যারা এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই খেয়াল করলেন সুব্রত বাবুর মতামত। অনেকগুলো বিষয় রয়েছে, মধ্যবিত্তের যে এই বাজেট থেকে কোনো সুরাহা হলো না, এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা মূলত আজকে কথা বলতে চাইছি, আলোচনা করতে চাইছি এবং আলোকপাত করতে চাইছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন খায়রুল বাসার। খায়রুল বাবু নমস্কার, স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, অপেক্ষিত আম আদমি বিষয় আজকে আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো আম আদমি তো আমাদের ভারতবর্ষে 80% আম আদমি, তো তারাই যদি বঞ্চিত হয় এই বাজেটে তাহলে তো খুব খারাপ লক্ষণ। এবং আমরা চাইছি আপনি টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করে টেলিফোনে কথা বলুন। এটা প্রত্যেক দিনই যারা যারা আমাদের এই অনুষ্ঠান শোনেন, দেখেন, যারা রেগুলার কলার তারাও জানেন, আমরা প্রত্যেক দিন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে যে টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করে টেলিফোনে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ, মিট করে দিচ্ছি। বলুন। হ্যাঁ, বাজেট তো দেখলাম, বাজেটে যেভাবে বিস্তার করা হয়েছে এক একটা অংশকে নিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আম আদমি যারা তারাই বঞ্চিত হয়েছেন বিশেষভাবে। আগে তো দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই মূল্যবৃদ্ধি সামাল দিতে কুপোকাত আম আদমি, গ্যাস থেকে আরম্ভ করে তেল, খাবার যেটা তেল, সর্ষের তেল যেটা বলছি, এবং এইভাবে অনেক কিছুই মানে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত দাম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বাজেটে নতুন একটা দিশা পাবো ভেবেছিলাম আম আদমি যারা, কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না, তাই তো? অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। সময় হয়ে গেছে আমাদের আরো একটা ছোট্ট বিরতিতে যাবার, বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন কলার রয়েছেন। প্রথমজন শিশির মণ্ডল। শিশির বাবু নমস্কার, স্বাগত জানাই অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার ম্যাডাম। আজকের বিষয় বাজেটে উপেক্ষিত আম জনতা। সত্যি ম্যাডাম, এইরকম দিশাহীন বাণী সর্বস্ব বাজেট আমার জীবিতকালে আমি দেখিনি। দরিদ্র মধ্যবিত্তের প্রাপ্তি শূন্য, বাজেটে কর চিন্তা ভীষণভাবে উপেক্ষিত। 70% মানুষের কল্যাণে বাজেটে কিচ্ছুই নেই, শুধুই প্রতিশ্রুতি। খাদ্য, শিক্ষা, সুরক্ষা ব্যাপারে উপেক্ষিত এবং বাজেটের যৎসামান্য 100 দিনের কাজের টাকা কমিয়ে দেওয়া হলো। তাতে কি হবে? রুরাল অর্থনীতি ভেঙে পড়বে, গ্রামের মানুষ আরো দরিদ্র হবে। করোনা কালে 20 কোটি মানুষের চাকরি গেছে, 4 কোটি মিডল ক্লাস গরিব হয়েছে, 10 কোটি কৃষকের আয় অর্ধেক হয়ে গেছে। এবং এমএসএমই ক্ষেত্রে দেখা যাচ্ছে
চাকরি শূন্য তাদের। সুতরাং তবুও মোদী কি বলছেন, উনি অমৃত যাত্রা শুরু করছেন 25 বছরের জন্য। মোদী অন্তরাত্মা আসলে কর্পোরেট। মোদী কর্পোরেটদের নির্বাচত্ব জনগণকে করে তুলেছেন। মোদী কর্পোরেটদের জন্য কর ছাড় দিচ্ছেন, ওয়েল ট্যাক্স ছাড় দিচ্ছেন, এবং দেশের অর্থনীতি ভেঙে পড়লেও উনি রাস্তাঘাট, রেল, সেতু ইত্যাদি সাধারণ মানুষের টাকা ডেভেলপ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন এবং এটা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছেন। এরকম ভয়ঙ্কর বাজেট ভাবা যায় না। এছাড়াও উনি ডিজিটাল ব্যাংকিং এ সাধারণ মানুষের টাকা ইনভেস্ট করে কর্পোরেট হাতে তুলে দেবেন। সর্বশেষ একটি কথা বলি, নির্মলা সীতারামন পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন। উনি না বোঝেন বাজেট, না বোঝেন অর্থনীতি, আর মিডল ক্লাসের সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই, কারণ উনি কোটিপতি। ধন্যবাদ। শিশিরবাবু, মানে নির্মলা সীতারামন তিনি কিন্তু জেএনইউ এর অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন, ফলে উনি অর্থনীতি জানেন না বা বোঝেন না। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সহপাঠীও বটে। তো ফলে তিনি অর্থনীতি জানেন না, বোঝেন না, এটা বললে কোথাও গিয়ে বোধহয় তার প্রতি অবিচার করা হয়, সেটা একেবারেই আমরা বলবো না। কিন্তু মধ্যবিত্ত সম্পর্কে তিনি যে বললেন, যে কথাটা আমরা একটু আগে শোনালাম আপনাদের, সত্যি মানে সেটা খুব দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ আপনাকে শিশিরবাবু। এই মুহূর্তে স্বপন দাস টেলিফোনে রয়েছেন। বলুন স্বপনবাবু, নমস্কার। স্বপনবাবু শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, টেলিফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার। এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, অর্থাৎ এবারের এই যে কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত সব থেকে বেশি উপেক্ষিত, এবং যেটা দেখা যাচ্ছে যে ধনীদের হাতে সম্পদের যোগান কিন্তু বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত, অর্থাৎ ধনী থেকে আরও বেশি ধনী হচ্ছেন, এবং যে পিছিয়ে পড়া যে অংশ, অর্থাৎ যারা গরিব, তাদের হাতে কিন্তু সম্পদের যোগান ক্রমশই কমে আসছে। এ নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, আপনাদের মতামত চাইছি। এখন যারা এই মুহূর্তে টেলিফোন করেননি তাদেরকে বলি যে এই মুহূর্তে যারা দেখছেন এই অনুষ্ঠান, অতি অবশ্যই টেলিফোন করুন এবং এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত জানান আমাদের। সময় আরও একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আলাউদ্দিন মোল্লা টেলিফোনে অপেক্ষা করছেন। বলুন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যালো, বলুন। হ্যালো, আমি মহেশতলা থেকে আলাউদ্দিন মোল্লা বলছি। বলুন। এই যে বাজেটটা পাস হলো, বাজেট পাস মানে সাধারণ মানুষের কোনো কিন্তু উপকারে আসে না। আমরা যারা বাজেট দেখি বা বাজেট দেখতে অভ্যস্ত, তারা কিন্তু সবাই বাজেট নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আম লোকের কোনো উপকারে আসে না। এই যেরকম প্রত্যেক বছর ভোট এলে নতুন নেতা মন্ত্রী গজায় ওঠে, কিন্তু জিনিসপত্রের দাম নেতা মন্ত্রীর মতো বাড়তে থাকে, এতে কোনো সুরা হয় না। বাজেটে কোনো জিনিসই, দেখুন গ্যাসের দাম কি হারে বেড়েছে। মানুষের গ্যাসের দামটাকে সুরা দেওয়ার জন্য বাজেটে কোনো লক্ষণ নেই। মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে সেইগুলো যে মানুষকে সুরা দেবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। বাজেট যে কাদের জন্য বাজেট হয়, আমরা আজ পর্যন্ত গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষরা বুঝে উঠতে পারলাম না। এটা একটা খুব দুঃখের। একদমই সত্যি, বাজেটটা কার বাজেট, কাদের জন্য বাজেট, এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি। সঙ্গে থাকবেন। পরের কলার ডি মুখার্জি, বলুন। পরমিতা, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, আমি আপনাদের সাথে সম্পূর্ণ 100% একমত। আম আদমি উপেক্ষিত। এখন এখানে প্রশ্ন কতগুলো জিনিস, কতগুলো পয়েন্ট ভাবতে হবে। বাজেটটা হলো একটা প্ল্যানিং বা পরিকল্পনা, দেশকে কিভাবে অর্থনীতির রাস্তায় চালিয়ে নিয়ে যাব, সে অনুযায়ী কিন্তু বছরের পর বছর বাজেট করা হয়। এই বছরও সেই অনুযায়ী আমাদের নির্মলা সীতারামনজি বানিয়েছে। এবং এইখানে গিয়ে আপনি যদি দেখেন
যে একটা বাজেটে সবকিছুর উপর কিন্তু নজর দেওয়া যায় না, A to Z কিন্তু নজর দেওয়া যায় না বা স্যাটিসফাই করা যায় না। এখানে গিয়ে দেখবেন যে আম আদমির কথা নিশ্চয়ই উনি দেখেননি, আম আদমির কথা চিন্তা করেননি, কিন্তু কতগুলো পয়েন্টে দিয়েছেন সেগুলো দিয়ে কিন্তু আম আদমির একটু উপকৃত হতে পারে। যেমন ধরুন কিছু জিনিসপত্রের দাম কি কমিয়ে দিয়েছেন, যেমন ইলেকট্রনিক্স যেগুলো আমাদের দরকার পড়ে সেগুলো কমিয়েছে, যেমন ধরুন এগ্রিকালচারের লাগে যন্ত্র সেগুলো উনি কমিয়েছেন। এর বাইরে যেমন ধরুন অবসর নেওয়া লোকরা যারা রিটায়ার্ড লোক তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা করেছেন। এইভাবে আশপাশ দিয়ে কিছু 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 করেছেন। ডাইরেক্টলি উনি নিশ্চয়ই আপনি যেটা বলছেন যে এই যে মোবাইলের দাম, মোবাইলের চার্জারের দাম কমানো হচ্ছে, এই যে জিনিসগুলো কিনতে গেলে মানুষের হাতে তো সেই আর্থিক যোগানটা থাকতে হবে। সেটা আম আদমি বা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে, তাদের হাতে কিন্তু সেই সম্পদ নেই, করার মতো নেই, সেটা করতে পারে উনি পারবেনও না, ওনার পক্ষে সম্ভব না। হেসেলটা তো চালিয়ে নিয়ে যেতে হবে, হেসেলটা তো চালাতেই হবে, যেখানে 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, যেখানে 200 টাকার সরষের তেল কিনতে হচ্ছে, এই সবকিছু সামলে ঘরের যে বাজেট করেছেন, তার জন্য উনি একটা উপায় বার করেছেন, ওই চাকরির একটা বলছেন অনেক 60 লক্ষ না কত লক্ষ লোকের নাকি চাকরি হবে। এটা প্রতিশ্রুতি, আগে 2 কোটি বলেছিলেন, বছরে 2 কোটি বলেছিলেন, এবারেও এরকমই একটা প্রতিশ্রুতি। সে এখন ধরে নেবো উনি সত্যি কথা বলছেন, ওইটা হলে আমাদের একটু অর্থ আসবে, কিন্তু আমি নিশ্চিত আম আদমির কিছু হয়নি, এর বাইরে গিয়ে উনি আর কিছু করতে পারেননি। 2 কোটি লোকের চাকরি হওয়ার চেয়ে 2 কোটি লোকের চাকরি বরং গেছে। এই যে করোনা অতিমারির সময় 2 কোটি মানুষের তার থেকে বেশি সংখ্যক মানুষেরই হয়তো চাকরি গেছে এই সময়। সেটা ঠিক, তবে উনি একটা কথা বারবার বলছেন, আমরা কোভিডের সময় নানা রকম ভাবে কিন্তু দেশকে বাঁচিয়েছি, এটাও কিন্তু উনি বলেছেন, অর্থ সাহায্য নানা রকম ভাবে ওষুধ ভ্যাকসিন দিয়ে কিন্তু বাঁচিয়েছি। আসলে উনি চেষ্টা করেছেন, আমি বলছি না উনি খুব ভালো কাজ করেছেন, একদমই উনি চেষ্টা করেছেন যে কর্পোরেটদের আরো কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায়, যে কারণের জন্য 18% থেকে কমিয়ে সেটা 15% করে আনা হলো। সুবিধা করে দিলাম, কর্পোরেটে আম আদমির হাতে টাকা দেবে যাতে হেসেলটা চালাতে পারে, এইটা উনি লিখতে বোধহয় ভুলে গিয়েছে, তাহলেই কিন্তু ওনার ভালো হতো, বাজেটটা ফুল কমপ্লিট হয়ে যেত বলে আমার মনে হয়। বেশ, বুঝতে পারা গেছে, ধন্যবাদ আপনাকে। আমাদের পরের কলার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, সুজয় চৌধুরী, বলুন সুজয় বাবু। নমস্কার। নমস্কার, দাঁড়িয়ার থেকে সুজয় চৌধুরী বলছি। বলুন। বাজেটে উপেক্ষিত আম আদমি, গতকাল অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন সেটা তো একবারে জনমুখী বাজেট হলোই না। আজকে যেখানে অতিমারিতে 84% আয় কমে গেছে, যেখানে ধনকুবেরদের আয় 102 থেকে 142 হয়েছে, যে দেশে ক্ষুধা সূচক 94 থেকে 102 হয়েছে, যেটা বাংলাদেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে, যে বাজেটটা জনমুখী হয়ে দারিদ্র দূরীকরণ করা উচিত ছিল, যেখানে ক্ষুধা সূচকটা যাতে বাড়ানো যায়, যাতে আরো কমে আসে সেইটাকে ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু আজকে দেখা গেল কি না, আমাদের অর্থমন্ত্রী, তিনি তো লেখাপড়া শিখে ভালোভাবে পাশ করেছেন, তিনিও অর্থমন্ত্রী হয়েছেন, অর্থের ব্যাপারে তিনি ভালোভাবেই জানেন, কিন্তু তিনি কি জানেন না যে কর্পোরেটদের আয় যদি এই কর যদি কমিয়ে দেওয়া যায় তাহলে কি হবে না, যে সরকারি বিনিয়োগ যদি সেখানে বাড়ানো যায় তাহলে উৎপাদনটা বেশি হবে, কিন্তু উৎপাদন থাকলেই তো হবে না, সেখানে তো কেনার ক্ষমতা চাই। আজকে মধ্যবিত্ত গরিব মানুষের হাতে টাকা কোথায়? অর্থমন্ত্রী দেখতে পেয়েছেন, তিনি তো 25 বছর, একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি, এর নাভিশ্বাস, এবং তার সাথে যেভাবে আমাদের দেখা যাচ্ছে যে বেকারত্ব যেভাবে বাড়ছে, তাতে সত্যি মানুষের হাতে ক্রয় ক্ষমতা একেবারে শূন্য। আজকে দেখুন দাম কমেছে কিসে? রত্ন হীরে, যে হিরেটা বিজেপি সরকার, যার পকেটে পয়সা নেই সে হিরে কিনবে কি করে? স্টিলটা গরিব মানুষ কেনে, স্টিলটার দাম বেড়ে গেছে। কি আশ্চর্য বিজেপি সরকার! আজকে যেখানে প্রতি বছর সত্যি আশ্চর্যের বিষয় তো বটেই, এবং অত্যন্ত অত্যাশ্চর্য হওয়ার মতনই বিষয়, এবং সেই জন্যই আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, নিচ্ছি আপনাদের মতামত। সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন।
ছোট্ট একটা বিরতি নিয়ে আমি পারমিতা আবারও আপনাদের সামনে হাজির। আজকের আমাদের আপনার কথার যে বিষয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি এবং আপনাদের মতামত নিচ্ছি। দুজন কলার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রথমজন সংলাপ নিয়োগী। বলুন সংলাপ বাবু, নমস্কার। প্রণাম। ম্যাডাম, আমি প্রথমে বলে রাখি, আমি কোনো পুলিশ অফিসার নয়, প্রফেসর নয়, কোনো বুদ্ধিজীবী নয়, কোনো সৈনিক নয় প্রাক্তন, ঠিক আছে? আমি একদম পার্টি আম আদমি, আর সেই পার্টি আম আদমি থেকে আমার একটা জিনিস প্রথমেই বলে রাখি, আমার খুব ভাবতে অবাক লাগে এবং হয়তো ওনাদের মতো বিরাট শিক্ষিত নয়, কিন্তু একটু ওনারা মানে একটু পড়াশোনা করি তো, এটা একটা আমার একটা দোষ বলতে পারেন। তা যাই হোক, তা আমি চাই 100 দিনের কাজ যেটা আর্থিক সুরাহা করে, সেই জায়গায় টাকাটা কি কমেছে, অনেকে কি জানে এটা আমি জানতে চাই মোদি চাটা বন্ধুদের আমার। প্রথম। 2 নম্বর হচ্ছে আজকে মোবাইল কিনবে, আজকে মার্কেটটার কি অবস্থা হয়ে আছে, লোকের টাকা কোত্থেকে পাবে। আর তার আগে আর একটা কথা জানিয়ে দিতে চাই ম্যাডাম, সেটা হচ্ছে আমি আমার রাজ্যের সিএম এর আমি অন্ধভক্ত, আমার কোনো লজ্জা নেই বলতে, আমি লুকোই না চুরোই না, এইটা বলে রাখলাম। বর্তমান সিএম এর আমি অন্ধভক্ত। তা যাই হোক, ওইসব বেকার কথা বলে লাভ নেই। তা আম আদমিদের কোনটা সুরা হচ্ছে আমি একটু জানতে চাই। আর আপনি একটা খুব সুন্দর একটু আগে কথা বললেন, আমার খুব ভালো লাগলো। আপনার মতো মানুষও বলছেন যে আজকে হেসেলের কি অবস্থা, আজকে রান্নার গ্যাস কই, সেই জায়গার আজকে তো ভর্তুকি নেই, কেরোসিনে ভর্তুকি নেই। আজকে কেরোসিন কারা ব্যবহার করে? গ্রামের ভেতরের মানুষগুলো। সেই জায়গাটা কোত্থেকে আসবে? মানে তারা মরে যাক, তার থেকে মেরে দিক না, ওটা তো আরো ভালো হবে। আর কোভিডে ওনারা কি কাজ করেছে, নির্মলা সীতারামজি বললেন কোভিডের সময় আমরা কিছু কি করেছে, আমরা তো দেখেছি লাশ ভেসেছে সেই গঙ্গায় গিয়ে আমাদের পিএম ভাবতে লাগে, সেখানে আবার চান করেছে কেন না হিন্দুত্ব তাস খেলেছে উত্তরপ্রদেশ ভোট জন্য। আমি আবার একটা কথা বলি, নো ভোট টু বিজেপি, এইটা যদি স্লোগান না আসে, ভারতবর্ষের লোকের ভয়ঙ্কর অবস্থা। এবং এই 5টা রাজ্যে ভোটের পর যদি ওরা চুপি চামারি করেও যেতে, নেবেন কি অবস্থা তার ভারতবর্ষে। এইটাই আমার বক্তব্য, নো ভোট টু বিজেপি। এটা এখন থেকে সবাইকে ভাবতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে সংলাপ বাবু টেলিফোন করার জন্য। আমাদের আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, সঙ্গে থাকবেন। আপনার কথার একেবারে শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে, আমার সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন রণেশ্বর দাস। রণেশ্বর বাবু, আপনাকে আপনার কথা অনুষ্ঠানে স্বাগত। শুনবো, বলুন। হ্যাঁ, আমি তো আপনাকে একটু প্রসঙ্গ থেকে একটু আম আদমি এই ব্যাপারটা যেটা বোঝাচ্ছে, এটার মধ্যে একটা গ্লোব ধাঁধা আছে। কারণ 1 বছরের লেখাজোখা, বাজেট 5 বছর ক্ষমতায় সরকার, প্রত্যেক রাজ্যেও আবার বাজেট করবে। তা আমাদের এই সিস্টেমটা না পাল্টালে, যেরকম ধরুন একমাত্র ভরসা হচ্ছে জিএসটি, এই যে আয়ের উৎস, যদি ইনকাম ট্যাক্স 1% দেয়, তাও মানে 1 কোটি লোক, 6 কোটির কাছাকাছি ইনকাম ট্যাক্স ফাইল জমা দেয় নন ট্যাক্সেবল। তা আমার কথা হচ্ছে যে আমাদের এইবার একটা আওয়াজ তুলতে হবে যে হিউম্যান রিসোর্স যেটা আমাদের থেকে চুরি করে, যেটা সোশ্যালিজম, মার্কসিজম, ক্যাপিটালিজম, এই যে পার্থক্যটা করা হয় যে এই মতবাদ ভালো, গান্ধী মতবাদ ভালো, এই বিবেকানন্দের মতবাদ ভালো, জওয়াহরলাল নেহরুর মতবাদ ভালো। এবারে তো জিএসটি আদায় হয়েছে, যেটা নির্মলা সীতারামন তিনি সংসদে দাঁড়িয়ে নিজে বলেছেন, তিনি কনগ্রাচুলেট করেছেন, তিনি অভিবাদন জানিয়েছেন সাধারণ নাগরিকদের। তিনি বলেছেন রেকর্ড পরিমাণ জিএসটি আদায় হয়েছে। কিন্তু যেখানে সাধারণ মানুষরা যারা এই জিএসটি দিচ্ছেন, যারা ট্যাক্স দিচ্ছেন, তাদের জন্য কোথাও কোনো ঘোষণা নেই, তাদের জন্য কোথাও এই যে বাজেট, সেই বাজেটে তাদের উন্নতির জন্য, তাদের উপকারের জন্য কি বলা হয়েছে? দিদি, জিএসটির মধ্যে যতক্ষণ না অব্দি গ্যাস, পেট্রোল এই দুটো আনা হচ্ছে, আম বাজেট হতে পারে না। আমার এইটাই, আমাদের রাজ্যগুলো তো রাজি নয়। এই যে চুরি করে টাকা দেশ বিদেশে বেনামে রেখেছে, একটা দর্শক তারা কি এইগুলো জানে না? যে মন্ত্রী, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাধারণ একটা নেতা কোটি কোটি টাকার মালিক, বে হিসেবে টাকা তারা বিদেশে গিয়ে সম্পত্তি কিনে রাখছে। আপনি কি এইটা সাপোর্ট করবেন? আপনি তো শিক্ষিত, সেই হিসাবে আমার বলা।
এইটাকে সাপোর্ট করা হচ্ছে না। আমরা বাজেট বিষয়ে কথা বলছি এবং এই বাজেটে সাধারণ মধ্যবিত্ত তারা কি পেল, তারা কি পেল, তাদের প্রাপ্তির ভাড়া কতটা পূর্ণ হলো? আমরা যেহেতু সাধারণ মধ্যবিত্ত আম আদমি, আমরা কি পেলাম, এটাই আমাদের প্রশ্ন। বাজেট গরিব বড়লোক মধ্যবিত্ত আসছে না, চুয়ে চুয়ে একটু করে আসবে, ততদিন তো মানুষের মধ্যে চুয়ে চুয়ে একটু আসবে, পাবে। এটা তো যে যার কাজ নিজেরাই করে নিচ্ছে, এখানে সরকার বাহাদুরের কি এ রইলো ক্রেডিট? বুঝতে পারা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ রণেশ্বর বাবু। পরের কলার বিমল চট্টোপাধ্যায়। বিমল বাবু নমস্কার। শুভ সন্ধ্যা ম্যাডাম। কথা হচ্ছে যে উপেক্ষিত আম জনতা, আম আদমি, বাজেট সম্পর্কে এদের কোনো জ্ঞান আছে কিনা আমার জানা নেই, কারণ বেশ কিছু তল্পিবাহক আছে, তারা এই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন থেকে যে জিনিসগুলো করছেন আজকে বাইভাবে বলছেন, আজকে বাংলার টাকা লুট হয়ে যাচ্ছে, অমুক জায়গায় বিদেশি ব্যাংকে রাখছে, তা উনি পূর্ববর্তী কলারের উদ্দেশ্যে বলতে চাইছে এটা যে নীরব মোদী, ললিত, বিজয় মালিয়া এরা তো এখানকার রাজকোষ ফাঁকা করে দিয়ে ইন্ডিয়া রাজকোষ শেষ করে দিয়ে চলে গেছেন লন্ডনে, নীরব হয়ে বসে রয়েছেন। তিনি সরব হচ্ছেন না কেন এখনো পর্যন্ত? আম আদমির যে যে উপেক্ষিত হচ্ছে আজকে, শুধু আজকের এই বাজেটের জন্য উপেক্ষিত হচ্ছে নাকি? যেদিন থেকে উনি ক্ষমতায় এসেছেন তারপর থেকে আম আদমির জন্য বিন্দু মাত্র কোনো উপকার তিনি করেছেন কি? যেখানে রান্নার গ্যাস থেকে শুরু করে পূর্ববর্তী বক্তা সংলাপ নিয়ে বাবু বললেন, অত্যন্ত আমি তার সঙ্গে একমত যে আজকে সাধারণ মানুষের সংসার নিয়ে বিরাট পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, কি করে সংসার চলবে। আজকে যদি এরকম একটা পরিস্থিতি আসে, হীরের দাম কমছে, হীরে কারা ব্যবহার করবে সেটা নিশ্চয়ই পূর্ববর্তী কলার জানেন, কিন্তু স্বীকার করছেন না। আর হীরে নিয়ে আমরা কি করব? আজকে পরিস্থিতি দাঁড়াচ্ছে কোথায়? আম আদমির জন্য আজকে দেখুন ঘটনাটা হচ্ছে, ব্যাংক তো প্রায় লাল বাতি জ্বলতে শুরু করেছে, এবার নতুন করে চিটিংবাজি কেমন তৈরি করেছে দেখুন ভালো করে। এখন পোস্ট অফিসকে ঢেলে সাজানো হচ্ছে, সেখানে কি এটিএম পরিষেবা দেওয়া হবে। কেন? ব্যাংকটা তো ছিল, ব্যাংকের লাল বাতি জ্বলছে, চালিয়ে দিয়েছেন। এলআইসির 100% শেয়ারকে হাতে নিয়েছেন, মার্কেটে ছাড়বেন, পাবলিক কোথায় যাবে? এরপর দেখা যাবে পোস্ট অফিসে যখন আপামর জনগণ, যেখানে তাদের নিজস্ব সঞ্চিত অর্থ মানে গচ্ছিত রাখবে, এটিএম করবে। অনেক ধন্যবাদ বিমল বাবু। আমাদের সময় এখানেই শেষ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক রাত 8টায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।